নমস্কার, আমি প্রীতম বিশ্বাস। আজকে আবার চলে এসেছি গল্প কথাতে, একটা নতুন গল্প নিয়ে। আজকে আবার একটু অন্যরকম গল্প, ভৌতিক গল্প আজও নেই। আজ আছে গোধূলি আলাপ। আশা করি সবার খুব ভালো লাগবে। এর আগের গল্প আবার আসবো ফিরে, তোমাদের সবার ভালো লেগেছে, তাই আজকে আবার নিয়ে চলে এলাম নতুন গল্প। আজকের গল্পের নাম গোধূলি আলাপ। চলো শুরু করা যাক আজকের গল্প, গোধূলি আলাপ। অমরেন্দ্র চট্টোপাধ্যায় 1971-এ বাংলাদেশ থেকে তার মা বাবার সাথে ভারতে চলে আসে। তখন তার বয়স ছিল 18 বছর। বাংলাদেশে এখন তার দাদু থাকেন এবং সঙ্গে থাকে রাখালদা। রাখালদা তার দাদুকে দেখাশোনা করেন। কলকাতায় আসার পর অমরেন্দ্রকে ওরফে অমরকে তার মা বাবা বোম্বাই পড়াশোনা করতে পাঠিয়ে দেন। 12 বছর পর বোম্বাই থেকে পড়াশোনা করে অমর কলিকাতায় ফিরে এসে জানতে পারেন দাদুর বাড়ির থেকে চিঠি এসেছে। দাদু চিঠিতে লিখেছেন পরদিনই যেন তারা রওনা দেন। দাদু রাখালকে ঘাটে পাঠিয়ে দেবেন। মা, দাদুর বাড়ির থেকে শুনলাম চিঠি এসেছে, কি হয়েছে গো? হ্যাঁ, বাবার শরীরটা তো খারাপ, তাই যেতে লিখেছে। 12 বছর তো হয়ে গেল, যাওয়া হয় না। তাহলে কি ভাবছো, যাবে তো? আমরা কি করে যাই বল, তোর বাবার ব্যবসার যা চাপ পড়েছে, কি করব বুঝতেই পারছি না। তাহলে আমি গিয়ে ঘুরে আসি। দাদুর তো 3 কাল বলতে কেউ নেই আমরা ছাড়া। কেউ তো একজন যাওয়া উচিত, বলো? আমি তাহলে রওনা দিই মা। তুই সত্যিই যাবি বাবা? দাদুকে বলিস আমরা যেতে পারছি না বলে কিছু মনে যেন না করে। আর দাদুকে তুই নিয়ে চলে আসিস, ভিটে মাটি যেন এরম আঁকড়ে ধরে না থাকে। দেখছি কি করা যায়। পরদিন অমর রওনা দিল। অমরের মন আজকে বড্ড খুশি, কারণ 12 বছর পর সে দেশে ফিরছে। তার সেই গ্রাম, তার সেই রাস্তা, তার সেই সবুজ পাতা, সবুজ ঘাস, সবুজ গাছ, নীল আকাশ, সেই বনেদি বাড়ি, সেই দাদু, সেই ছেলেবেলার রাখালদা। আর আছে একজন, সে হলো তার ছেলেবেলার খেলার সাথী রোহিণী। তাকে দেখার জন্য 12 বছর তার মনের ভেতরে ছটফট করেছে। চিঠি পাঠাতে চেয়েছে কিন্তু পাঠাতে পারেনি। মন জানে না সে কেমন আছে। অমর নৌকায় চেপে বসল। নদী পেরোলেই বাংলাদেশ। নৌকা চলতে শুরু করলো। অবশেষে বাংলাদেশে পৌঁছে গেল অমর। অনেকটা বদলে গেছে তার এই দেশ, তার এই চেনা গ্রাম এই 12 বছরে। ঘাটে নামতেই, বাইরে বেরোতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে রাখালদা। বুড়োর চুলটা পেকে গেছে। এই রাখালদাই ছেলেবেলা থেকে অমরকে কোলে পিঠে করে মানুষ করেছে। অমর বলল, রাখালদা কেমন আছো? চিনতে পারছো? আমি অমর। ছোট বাবু, তুমি এত বড় হয়ে গেছো, তোমার তো চিনতেই পারি নাই। চলো গরুর গাড়িতে ওঠো। এই বলে রাখালদা অমরকে নিয়ে গিয়ে গরুর গাড়িতে বসালো। গরুর গাড়ি চলতে শুরু করলো। গরুর গাড়ি ধীরে ধীরে গিয়ে দাদুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দাদুর বাড়িতে ঢুকতে একজন বয়স্ক মানুষ দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। চিনতে একটু সময় লাগলো। দাদুকে যে অবস্থায় দেখেছিল এখন দাদু আর সেই রকম নেই, অনেক বদলে গেছে। শরীরের অবস্থা সত্যি আর ভালো নেই। দাদু এসে বলল,
আমার দাদু ভাই আইছে রে, আমার দাদু ভাই আইছে, আমার দাদু ভাই। থাক 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 থাক, প্রণাম করতে হবে না দাদু ভাই, আমি প্রণাম করতে হবে না। আমার বাবা গো, তোকে তো আমি আর চিনতেই পারতাছি না রে দাদু ভাই, তুই পুরো বদলা হয়ে গেছস। হ্যাঁ রে দাদু ভাই, মা বাবা এলো না রে? না দাদু, বাবার ব্যবসার অবস্থা সেরকম ভালো যাচ্ছে না, আর মায়েরও শরীরটা খারাপ, তাই আমি চলে এলাম। তা তুমি এখন কেমন আছো বলো তো দাদু? শরীরের অবস্থা তোমার মানে পুরো বদলে গেছো। তুমি এবার আমার সাথে চলো তো দাদু, আর এখানে থেকে তোমার কাজ নেই, আর সবকিছু শুধু শুধু ভূতের মতন আগলে রাখা। সে কি সম্ভব রে দাদু ভাই? আমার বাপ ঠাকুরদার ভিটা মাটি সব সেইরে সুইরা দিয়া এখান থেকে যদি চলে যাই, প্রায় সিদ্ধির করেও আমার পাপ ধোয়া যাবে নি। তুই এখন চলে আইসিস, তোরে সব দিয়া আমি এখন মুক্তি পামো। দাদু, আমি কি এখানে থাকতে আইছি নাকি? আমি তো তোমারে নিতে আইছি। ও মা গো মা, ওজে ওজে বাঙাল ভাষায় কথা কয় রে। দেশ থেকে চলে গেলেও আমি কি আমাকে দেশের ভাষা ভুলতে পারি? শোনো বুড়ো, আমি কিন্তু এই দেশেরই বলা, এটা মাথায় রাখো। দেখ রাল দেখ, এই হলো আমার নাতি। দেশ থেকে চলে গেলেও দেশের প্রতি ভালোবাসা এখনো কমে নাই। চল দাদু ভাই, ভিতরে চল। দাদু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেল। অমর হঠাৎ করে রাখালদাকে জিজ্ঞাসা করলো, ও রাখালদা, রোহিণী কেমন আছে গো? ছোট বাবু, তোমার ওর কথা এখনো মনে আছে? আর মনে থাকবে নাই বা কেন? ছোটবেলার খেলার সাথী তোমার ভালা নাই গা ছোট বাবু, একদম ভালা নাই। একবার তো বিয়াও হয়েছিল, সংসারও করছিল, তারপরে এই বরটা মরল কলেরাতে। তারপর তো এই গ্রামে এসে আবার থাকতে শুরু করলো। তারপর মা বাপটাও তো মরিছে। কি বলছো রাখালদা? 12 বছরের মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেল, আমি কিচ্ছু জানতে পারলাম না। দোষটা তো আমারই, যোগাযোগটা তো আমিই রাখিনি। আচ্ছা রাখালদা, আমাকে একবার আজকে রোহিণীর কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ছোট বাবু, নিয়ে যেতে পারবো। খাওয়া দাওয়া করে নাও, বিকেলবেলায় নিয়ে যাচ্ছি। রোহিণীমা তো ঘরেই থাকে। দুপুরবেলায় খাওয়ার পর কখন বিকেল হবে সেই অপেক্ষায় জানালার দিকে তাকিয়ে বসে থাকলো অমর। বিকেল হয়ে গেল। রাখালদা অমরকে নিয়ে রোহিণীর বাড়িতে গেল। রোহিণী এখন একাই থাকে। ছোটবেলা থেকে খুবই শান্ত প্রকৃতির একটি মেয়ে। অমরের প্রিয় বান্ধবী সে। অমরের থেকে 5 বছরের ছোট হওয়ায় অমরকে অমরদা বলেই ডাকে। অমর দেখতে পেল রোহিণী ঘরের কাজ করছে। রাখালদা বলল অমরকে, ছোট বাবু, ওই যে রোহিণীমা। অমর দেখতে পেল একটি কালো শাড়ি পরে ঘোমটা দেওয়া 25 বছর বয়সী একটি মেয়েকে। যে রোহিণীকে সে দেখে গেছিল, এখনকার রোহিণীর সাথে তার আকাশ পাতাল তফাৎ। কিন্তু বিধবারা তো সাদা শাড়ি পরে, রোহিণী কালো শাড়ি পরেছে কেন? এই প্রশ্ন রাখালদাকে করতে রাখালদা অমরকে বলে, এই গ্রামে কলেরা রোগে যারা মারা যায় তাদের স্ত্রীদের কালো শাড়ি পরে এক ঘরে হয়ে থাকতে হয়, তাই রোহিণীও কালো শাড়ি পরে এক ঘরে হয়েই থাকে। রাখালদা, তুমি একবার ডেকে দাও না। রোহিণীমা, দেখো কে এইছে। রোহিণী পিছন ঘুরে তাকিয়ে দেখল একজন সাদা জামা পরা 30 বছর বয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছে। চিনতে পারল না তাকে। রাখালদা বলল, চিনতে পারছো না? আমাদের ছোট বাবু গো, তোমার ছোটবেলার বন্ধু অমর। রোহিণী শুনে তো অবাক হয়ে যায়। এই অমরদাকে সে সেই 12 বছর আগে দেখেছে। মাঝে কোনো যোগাযোগ নেই। যে মানুষটিকে সে মনে মনে ভালোবাসত, সেই মানুষটির সামনে আজ বৈধব্য বেশে দাঁড়িয়ে থাকতে রোহিণীর বড্ড লজ্জা করছে। মনে মনে আনন্দ পেলেও প্রকাশ্যে কোনো কিছু বলতে পারছে না সে। রাখালদা বাইরে চলে যায়।
কেমন আছো রোহিণী? যেমন দেখছো, একা থাকতে ঠিক যেমন লাগে আমি ঠিক তেমনি আছি। তোমার জীবনে এত কিছু ঘটনা ঘটে গেল, তুমি একবার আমাকে চিঠি পাঠালে না? কি কইরা বুঝবো বলো? 12 বছর আগে যে মানুষটা আমারে সাইরা চলে গেছিল সে আমারে মনে রাখিছে। তুমি কি ভেবেছো আমি সব ভুলে গেছি? মানুষ কিছুই ভোলে না রোহিণী। মনের কোণায় সব দাগ থেকে যায়। 12 বছরের মধ্যে একটা চিঠি পর্যন্ত তুমি আমারে পাঠাও নাই। বাবা যখন আমার বিয়ের কথা কইল, আমি শুধু বারবার ভেবেছিলাম দাদুরে গিয়ে কমু, দাদু তোমার নাতিরে একবার ডাক পাঠাইতে পারবা? কিন্তু পারি নাই, সে সাহস আমার হয় নাই। তা হয় নাই, ভালোই হয়েছে। জানো, আমার কপালে বৈধব্য যোগ ছিল। যদি তোমার সাথে আমার বিয়ে হইতো আর তোমার যদি কিছু হয়ে যাইতো, আমি নিজেরে ক্ষমা করিতে পারতাম না। তুমি এসব বিশ্বাস করো? তোমার মনে হয় যে আমার কিছু হতো রোহিণী? সমাজের কাছে এইভাবে বিধবা হয়ে সারা জীবন এক ঘরে হয়ে বেঁচে থাকার থেকে তুমি আমার সাথে চলো। কোন পরিচয়ে যাব অমরদা? আমার কোনো সম্পর্ক আছে তোমার সাথে? তুমি ফিরে যাও, আমার কপালে যা আছে তাই হইব। অমর রোহিণীকে দেখে নিজের সেই পুরনো ভালোবাসাকে আবার ফিরে পেল। অমর রোহিণীকে হাতটা ধরে টেনে নিল। কি করছো অমরদা? ছাড়ো আমায়। এমনি গ্রামের মানুষ আমারে এক ঘরে করে রেখেছে। আমি বিধবা। আমার অল্প বয়সে বর মারা গেছে বলে সবাই আমারে অপয়া কয়। আর যদি আজ দেখে তুমি আমারে এইভাবে ধরিছো। ওসব কথা আমি কিছু শুনতে চাই না রোহিণী। আমি তোমাকে বিয়ে করতে চাই। এইসব তুমি কি কইছো অমরদা? এ সম্ভব নাই। আমি বিয়া করতে পারুম না তোমারে। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ আইন পাশ করিয়েছে, তুমি জানো না? তা হইলেও অমরদা, এটা কখনোই সম্ভব নয়। সারো। এই বলে রোহিণী অমরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জানালার কাছে গিয়ে জানালার একটি শিককে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, জানো অমরদা, যখন আমার স্বামী মইরা গেল, যখন আমারে সবাই অপয়া কই দূরসাই করি আমারে এক ঘর করে দিল, কেউ ছিল না আমার পাশে। আমি শুধু তোমারে খুঁজেছিলাম। ভেবেছিলাম আগে যেমন তুমি এই রোহিণীর পাশে এসে দাঁড়াইতা, ঠিক দাঁড়াইবা। কিন্তু তুমি আসো নাই। আমার যখন তোমারে দরকার ছিল আমি তোমার পাশে পাই নাই অমরদা। অমর ধীরে ধীরে রোহিণীর কাছে গিয়ে রোহিণীর কাঁধে হাতটা রেখে বলল, রোহিণী, সেদিন আমি বোকা ছিলাম। কোনটা পরশ পাথর কোনটা নুড়ি সেটা বোঝার ক্ষমতা হয়তো আমার ছিল না। না হলে সেদিন হয়তো বিয়ের পিড়িতে আমি থাকতাম। দাদু হয়তো চিঠি লিখেছিল, কিন্তু সে চিঠি আমার কাছে পৌঁছয়নি, বিশ্বাস করো। আমার মা বাবা হয়তো চাননি, কিন্তু আজ আমি আর কারো কথা শুনবো না। তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিয়ে বোম্বাই চলে যাব। কেন কইছো অমরদা? নতুন কইরা আমারে আর স্বপ্ন দেখাইও না। স্বপ্ন দেখাচ্ছি না রোহিণী, এই স্বপ্ন যে সত্যি। কিন্তু তোমার মা বাবা? মা বাবার কথা আমি আর মানবো না রোহিণী। যা হবে সব দেখা যাবে। তুমি তৈরি হয়ে থেকো, আমি তোমায় নিয়ে যাব। রোহিণী অমরের প্রতি আবার দুর্বল হয়ে যায়। অমর ঘর থেকে বেরিয়ে যেতে চায়। অমরকে পেছন থেকে রোহিণী ডেকে বলল, অমরদা, তুমি আমারে সত্যি ভালোবাসো তো? কোনো সন্দেহ আছে? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলি ভয় পাই যে।
অমর মুচকি হেসে চলে যায়। সেদিন সন্ধেবেলায় অমর তার দাদুর বাড়ির বারান্দায় বসে আছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সঙ্গে বজ্রপাত। অমরের মনে তখন তোলপাড় করছে। রোহিণীকে এবার সে নিয়ে যাবেই। যখন তার 18 বছর বয়স ছিল তখন সে তাকে নিয়ে যেতে পারেনি। আজ সে আর কারো কথা শুনবে না। সে ভালোবাসার মানুষকে পাওয়ার যে আনন্দ, সেটা আজ প্রথম উপভোগ করছে। হঠাৎ রাখালদা এসে হাজির, হাতে একটি চিঠি। রাখালদা বলল, ছোট বাবু, রোহিণীমা তোমার জন্য একখান চিঠি পাঠাইছে। চিঠি? দেখি। এই নাও। এই বলে রাখালদা চলে গেল। অমর চিঠিটি হাতে নিয়ে কিছুক্ষণ ভাবল, রোহিণী চিঠিতে কি লিখতে পারে? আজ বিকেলেই তো তার সাথে তার দেখা হয়েছে। অমর চিঠিটি খুলল। রোহিণী লিখেছে, প্রিয় অমরদা, তুমি বিকালে যে প্রস্তাব আমারে দিয়েছিলা তা রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একজন বিধবাকে দয়া করে বিয়া করলে তুমি হয়তো মহৎ কাজ করতা, কিন্তু একজন মেয়ে হিসাবে আমার আত্মসম্মান বলি কিছু থাকতো না। তুমি আমার কথাগুলো খারাপভাবে নিও না। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ আইন পাশ করলেও, তোমাদের সমাজে তা মেনে নিলেও, আমাদের সমাজ তা এখনো মানতে পারে না। তোমার জীবন আমি নষ্ট করতে পারবো না। যে মানুষটি আমার অসহায়ের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল, সে এখন কলেরা রোগে মারা গেছে। তাই বলে তার সমস্ত দায়ভার ছেড়ে আমি নতুন পথে পা বাড়াতে পারবো না অমরদা। আমার বাবা যখন পঙ্গু হয়ে বিছানায় পড়েছিল, তখন আমাদের সব সংসারের দায়িত্ব এই মানুষটি নিয়েছিল। তাই তার স্ত্রী হিসাবে আমার স্বামীর প্রতি কর্তব্য সারা জীবন আমারে করে যেতে হবে। তুমি ভালো থেকো। তোমার না পাওয়া ভালোবাসা, রোহিণী। অমর চিঠিটি পড়ার পর মনে মনে খুব কষ্ট পেল। রোহিণীর প্রতি তার সম্মান অনেক বেড়ে গেল। রোহিণী তার সংসারের প্রতি, তার মৃত স্বামীর প্রতি দায়িত্ব ও কর্তব্য দেখে অমর অবাক হয়ে যায়। অমর তো সত্যি তার কোনো কর্তব্য পালন করেনি। 12 বছর তার সাথে কোনো যোগাযোগও রাখেনি। তার বিপদেও তার পাশে দাঁড়ায়নি। তবে আজ কেন হঠাৎ রোহিণী তার সাথে চলে যাবে? রোহিণীর আত্মসম্মান বোধ অমরের ভালোবাসাকে হারিয়ে দেয়। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প গোধূলি আলাপ। আগের দিনের গল্পকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আশা করব আজকের গল্পকেও তোমরা অনেক ভালোবাসা দেবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। চলো, আজকের মতো টাটা।